আচ্ছা বলুন তো, আপনাকে বলছি, আপনি কোন জেনারেশনের মানুষ জানেন না, তাই তো? চলুন আজকে আমরা জেনে নেব আপনি কোন জেনারেশনের মানুষ এবং আপনি কিভাবে নির্ণয় করবেন আপনার কোন জেনারেশনের মানুষ, সেই নিয়মটাও কিন্তু আজকে শিখিয়ে দেবো। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন জেনারেশন আমরা কিভাবে নির্ণয় করব, কোন সময় থেকে কোন সময়টাকে আমরা কোন জেনারেশন বলবো, এবং প্রত্যেকটা জেনারেশনের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা আজকে দেখে নেব। চলুন তাহলে দেখে নিই। দেখুন, এই ভিডিওটা আমি অনেকগুলো পার্টে আলোচনা করব, ঠিক আছে? মেনলি 3-4টে পার্টে আলোচনা হবে। চলুন দেখে নিই। পার্ট ওয়ানে আমরা কি দেখে নেব? একদিকে হচ্ছে জেনারেশন, একদিকে হচ্ছে সময়কাল বা টাইম পিরিয়ড। প্রথম যে জেনারেশন, সেই জেনারেশনের নাম হচ্ছে লস জেনারেশন। সময়কাল কত? 1883 থেকে 1990 সাল। অর্থাৎ এই সময় যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? লস জেনারেশন। 2 নম্বর হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন। 1901 থেকে 1927 সালের মধ্যে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? গ্রেটেস্ট জেনারেশন। 3 নম্বর হচ্ছে সাইলেন্ট জেনারেশন। 1928 থেকে 1945 সালের মধ্যে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? সাইলেন্ট জেনারেশন। 4 নম্বর হচ্ছে বেবি বুম্বার জেনারেশন। অর্থাৎ 1946 থেকে 1964 সালের মধ্যে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছে তাকে আমরা কি বলবো? বেবি বুম্বার জেনারেশন। 5 নম্বর হচ্ছে জেনারেশন এক্স, এর আরেকটা নাম আছে বেবি বুস্টার্স জেনারেশন। এটা কাকে বলবো? 1965 থেকে 1980 সালের মধ্যে যে সমস্ত মানুষজন জন্মগ্রহণ করেছে এই সময়কালের মধ্যে তাদেরকে আমরা কি বলবো? জেনারেশন এক্স বা বেবি বুস্টার। 6 নম্বর জেনারেশন ওয়াই, এর আরেকটা নাম আছে, নাম কি? মিলেনিয়াল জেনারেশন। অর্থাৎ 1980 থেকে 1996 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা এই জেনারেশনের মধ্যে পড়বে। 7 নম্বর জেনারেশন জেড বা এর আরেকটা নাম হচ্ছে আইজেন। 1997 থেকে 2012 মধ্যে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? জেনারেশন জেড। তারপর দেখবো জেনারেশন আলফা। অর্থাৎ 2013 থেকে 2024 মধ্যে যে সমস্ত মানুষজন জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? আলফা জেনারেশন। আর এটা হচ্ছে 9 নম্বর জেনারেশন বিটা। অর্থাৎ 2025 থেকে 2039 সালের মধ্যে যে সমস্ত মানুষজন জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা কি বলবো? বিটা জেনারেশন। তাহলে স্টেপ 1 বা পার্ট 1 আমরা কি দেখে নিলাম, কোন সময়কালটা কোন জেনারেশনের মধ্যে পড়বে সেটা আমরা জেনে নিলাম। এরপর চলুন পার্ট 2 আমরা কি দেখে নেব। পার্ট 2 এই প্রত্যেকটা জেনারেশনে কি কি বৈশিষ্ট্য সেটা দেখে নেব, কি জন্য এই জেনারেশন নামকরণ করা হয়েছে, অর্থাৎ কেন লস জেনারেশন, কেন এক্স জেনারেশন, সেগুলো আমরা দেখে নেব। চলুন তাহলে দেখুন, পার্ট 2 প্রথমে আমরা দেখে নেব কি লস জেনারেশন। লস জেনারেশনের সময়কাল কত? 1983 থেকে 1990 সাল পর্যন্ত সময়কাল। এর বৈশিষ্ট্য কি ছিল না, এই যে জেনারেশন এই সমস্ত মানুষজন প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় কিন্তু এরা বড় হয়েছিল, ঠিক আছে? বুঝতেই পারছেন প্রথম বিশ্বযুদ্ধ মানে কি? হতাশা, চারিদিকে অস্থিরতা, তাই এদের জীবনে ছিল চরম হতাশা এবং চরম অস্থিরতা। ওকে, আচ্ছা এরপর দেখে নেব এই জেনারেশনটাকে লস জেনারেশন কেন নামকরণ করা হয়েছে না, যেহেতু এই সময় যুদ্ধ ধ্বংস চারিদিকে ছিল তাই তাদের জীবনে কিন্তু দিকহারা অনুভূতি তৈরি হয়েছিল। তাই বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে এদেরকে বলেছে লস জেনারেশন। ওকে, চলুন এবার 2 নম্বর আমরা দেখে নেব গ্রেটেস্ট জেনারেশন। গ্রেটেস্ট জেনারেশনের সময়কাল কি দেখবো? সময়কাল হচ্ছে 1901 থেকে 1927 সাল, ঠিক আছে? এই সময় কি ছিল? দুটো জিনিস ছিল। একটা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়ে গেছে, এই সময় কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয় এবং গ্রেট ডিপ্রেশন অর্থাৎ গ্রেট ডিপ্রেশন প্লাস ওয়ার্ল্ড ওয়ার 2 এই দুটোর মাঝখানে এই দুটো সমন্বয়ে কিন্তু এই জেনারেশন তৈরি ছিল। আচ্ছা, এই জেনারেশনের মানুষজন কেমন ছিল? কঠোর পরিশ্রমী ছিল, শৃঙ্খলাবদ্ধ ছিল এবং দেশপ্রেমী ছিল। ওকে, আচ্ছা চলুন এবার আমরা দেখে নিই এই জেনারেশন নামকে আমরা গ্রেটেস্ট জেনারেশন কেন বলবো। তার কারণ হচ্ছে কঠিন সময়ে এই জেনারেশন মানুষজন দেশ, সমাজ ও পরিবারকে রক্ষা করেছিল, তাই ইতিহাসবিদরা এই জেনারেশনের মানুষজনকে নাম দিয়েছিল কি গ্রেটেস্ট জেনারেশন। গ্রেট কেন বলা হয়েছে? তার কারণ চারিদিকে বুঝতেই পারছেন, একদিকে ওয়ার্ল্ড ওয়ার 2, একদিকে গ্রেট ডিপ্রেশন, তার মাঝখানে তারা দেশকে রক্ষা করেছে, নিজের পরিবারকে রক্ষা করেছে, প্লাস সমাজকে রক্ষা করেছে, তাই গ্রেটেস্ট জেনারেশন বলা হয়েছে, ঠিক আছে? তাই এই জেনারেশনের বিশেষ পরিচিতি পেয়ে গিয়েছিল এই জেনারেশনের মানুষজন। এই জেনারেশনের মানুষজনকে এক কথায় বলা হয় দেশপ্রেমী প্রজন্ম। চলুন এইভাবে আমরা পরপর আরো প্রত্যেকটা জেনারেশনের বৈশিষ্ট্য দেখে নিই। এবারে তাহলে সাইলেন্ট জেনারেশনের বৈশিষ্ট্য আমরা দেখে নিই। সাইলেন্সের বৈশিষ্ট্য কি ছিল? 1928 থেকে 1945, অর্থাৎ এই সময় যারা জন্মগ্রহণ করেছিল তাদেরকে আমরা কি বলবো? সাইলেন্ট জেনারেশন। এই সময় বৈশিষ্ট্য কি ছিল? চলুন দেখে নিই।
এক নম্বর হচ্ছে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন কিন্তু এখানকার মানুষজন দেখেছিল। 2 নম্বর কি ছিল, এই সময় মানুষজন কিন্তু দায়িত্বশীল ছিল, কম প্রতিবাদী ছিল। আর কি ছিল, শান্ত শৃঙ্খলাবদ্ধ জীবনমাফিক জীবনযাপন করতো। তার কারণ কি, তারা যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখেছিল, তাদের দারিদ্রতা ছিল এবং লাইফে সীমিত সুযোগ ছিল, তাই তারা কিন্তু শান্ত শৃঙ্খলাবদ্ধ এবং জীবনযাপন করতো। এরপর হচ্ছে এদের নাম কি জন্য সাইলেন্ট জেনারেশন বলা হয়েছে, তার কারণ হচ্ছে এরা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যাপারে প্রতিবাদ বা আওয়াজ না করে চুপচাপ ও অনুগত থাকতো, তাই এটাকে বলে সাইলেন্ট জেনারেশন এদের নামকরণ করা হয়েছিল। ঠিক আছে, বর্তমানে কিন্তু আমাদের কিছু মানুষজন আছে যারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ক্ষয়ক্ষতি দেখেও চুপচাপ থাকে, তাদেরকে আমরা কি বলি, অন্ধভক্ত। প্রত্যেক পার্টিরই কিন্তু কিছু কিছু অন্ধভক্ত আছে, তাই আমাদের এই অন্ধভক্তগুলোকে যতদিন না আমরা তাদেরকে চোখ খোলা ভক্তে পরিণত করব, দেশ ও সমাজে উন্নত হবে না। তাই আমরা অবশ্যই যে সমস্ত জিনিসগুলো প্রতিবাদ করা উচিত, আপনি যে রাজনৈতিক দলের হোক না কেন, যে জায়গায় সাপোর্ট করুন না কেন, সামগ্রিক দিক দিয়ে যেটা অন্যায় সেটা কিন্তু অন্যায় বলতে শিখতে হবে। ঠিক আছে, চলুন এবার দেখুন এই যে জেনারেশন তার অন্যান্য বৈশিষ্ট্য কি আছে। অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে পরিবার এবং দায়িত্বকে কিন্তু এরা খুব গুরুত্ব দিত। ওকে, চলুন এরপর আমরা দেখে নেব বেবি বুমবার জেনারেশনের কিছু বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে সময়কাল, অর্থাৎ 1946 থেকে 64-র মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তাদেরকে আমরা কি বলবো, বেবি বুমবার জেনারেশন। এই জেনারেশনের মানুষের বৈশিষ্ট্য কি ছিল, এক হচ্ছে যুদ্ধ পরবর্তী উন্নতি কিন্তু এরা দেখেছিল। 2 নম্বর এখানে চাকরি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। 3 নম্বর পরিবার বৃদ্ধি হয়েছিল। 4 নম্বর হচ্ছে ভোগবান প্রাধান্য লাভ করেছিল। অর্থনৈতিক এবং শিল্পায়নে কিন্তু এরা নেতৃত্ব দিয়েছিল এবং এখানকার মানুষজন কিন্তু খুবই কর্মঠ ছিল। কেমন, আচ্ছা নাম কি জন্য বেবি বুমবার বলা হয়েছে, তার কারণ জন্ম হঠাৎ করে বুম করে বেড়ে গিয়েছিল, তাই এটাকে কি বলা হয়েছিল, বেবি বুমবার জেনারেশন। ঠিক আছে, এই জেনারেশনের অন্যান্য বৈশিষ্ট্য কি ছিল, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই জেনারেশন কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থার ভিত্তি তৈরি করে দিয়েছিল। ওকে, চলুন এরপর আমরা দেখে নেব জেনারেশন এক্স বা বেবি বুস্টার জেনারেশনের বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে সময়কাল, 1964 থেকে 80 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তারা এই জেনারেশনের অন্তর্গত। বৈশিষ্ট্য কি, প্রযুক্তির প্রথম ছোঁয়া কিন্তু এরা পেয়েছিল। যেমন আমরা বলি না ভালোবাসার প্রথম ছোঁয়া, ঠিক সেরকম প্রযুক্তির প্রথম ছোঁয়া কিন্তু জেনারেশন মানুষজন পেয়েছিল। এরা কিন্তু স্বাধীন চেতা ছিল। ঠিক আছে, এরা বাস্তববাদী ছিল, চাকরিতে স্থিতিশীলতা কম ছিল। প্রথম কিন্তু টিভি, ভিডিও, কম্পিউটার প্রথম কিন্তু শুরু হতে কিন্তু এরা দেখেছিল। ঠিক আছে, এদের নামকরণ কারণ এক্স কি জন্য না, এক্স মানে হচ্ছে অপরিচিত বা মাঝামাঝি, অর্থাৎ এই জেনারেশন বুমবার জেনারেশন এবং মিলিনিয়ান জেনারেশনের মধ্যবর্তী একটা প্রজন্ম ছিল। ঠিক আছে, এই জেনারেশনের যে সমস্ত বাচ্চা ছিল সেই বাচ্চাদেরকে বলা হতো কি, ল্যাচ কি কিডস। এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ল্যাচ কি কিডস, ল্যাচ কি কিডস কাকে বলতো না, এই জেনারেশনে কি হতো, বাবা এবং মা দুজনেই কিন্তু কাজ করতো। ঠিক আছে, এর ফলে বাচ্চাদেরকে কি করতো, তো স্কুল থেকে এসে তারা নিজেরাই চাবি খুলে বাড়িতে ঢুকতো এবং কিছু সময় তারা অভিভাবকহীন থাকতো। তাই এই সমস্ত শিশুকে কি বলতো, ল্যাচ কি কিডস, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা কিছু সময় ধরে অভিভাবকহীন থাকে। কি জন্য, তার কারণ অভিভাবক বাবা মা অন্য জায়গায় কাজ করে, অফিসে হোক বা যে কোনো ডিউটি করে, এবং কিছু সময় তারা বাচ্চারা কি করে এমনি এমনি কাটায়, তারা নিজেরাই চাবি খুলে বাড়ি ঢুকে কিছু নিজের খাবার তৈরি করে খায়, আবার ঠিক যখন বাবা বাড়ি ফিরে তখন তাদেরকে সময় কাটায়। তো এই যে বাচ্চাকে বলা হতো কি, ল্যাচ কি কিডস। এরপর আমরা দেখে নেব জেনারেশন ওয়াই বা মিলিনিয়াল জেনারেশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রথম হচ্ছে সময়কাল, না 1981 থেকে 1996 সালের মধ্যে যে সমস্ত মানুষজন জন্মগ্রহণ করেছিল তাদেরকে কি বলবো আমরা, জেনারেশন ওয়াই বা মিলিনিয়ান জেনারেশন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এই সময় মানুষের বৈশিষ্ট্য কি ছিল, এক হচ্ছে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল। 2 নম্বর স্মার্টফোনের আগমন হয়েছিল। 3 নম্বর শিক্ষার উন্নতি হয়েছিল। 4 নম্বর কর্মজীবন চাপ পড়েছিল। আর এই সময় মানুষ ছিল শিক্ষিত এবং ফ্লেক্সিবল মাইন্ডসেট। আচ্ছা নামকরণের কারণ কি, নামকরণের কারণ হচ্ছে যেহেতু 2000 সাল, 2000 কে কি বলা হয়, মিলিনিয়াম, যেহেতু এটা নতুন শস্যাদ্রব্য ছিল, মিলিনিয়াম ছিল, তাই এর নামকরণ কি করা হয়েছিল, মিলিনিয়াল জেনারেশন। ওকে, আচ্ছা অন্যান্য বৈশিষ্ট্য কি না, এই সময় কিন্তু গ্লোবালাইজেশন শুরু হয়ে গিয়েছিল। গ্লোবালাইজেশনের চাপে কিন্তু এদের চাকরি এবং চিন্তার মধ্যে কিন্তু অনেক প্রভাব পড়েছিল। এবার চলুন আমরা দেখে নেব জেনারেশন জেড বা আই জেন এর বৈশিষ্ট্য। সময়কাল কি না, 1997 থেকে 2012-র মধ্যে যে সমস্ত মানুষজন জন্মগ্রহণ করেছিল তাদেরকে আমরা কি বলবো, জেনারেশন জেড বা আই জেন। বৈশিষ্ট্য কি না, জন্ম থেকেই এই সমস্ত মানুষজন বা ছেলে মেয়ে স্মার্টফোন, ইন্টারনেট ব্যবহার শুরু করে দিয়েছিল। 2 নম্বর কি, সোশ্যাল মিডিয়া ভিত্তিক জীবনযাপন ছিল।
3 নাম্বার কি দ্রুত তথ্য প্রবাহ ছিল, 4 নাম্বার সম্পূর্ণ ডিজিটাল নেটিভ ছিল, ঠিক আছে, আর ছোট ছোট অ্যাটেনশন স্প্যামে কিন্তু গুরুত্ব দিত। এবার চলো নামকরণের কারণ কি দেখে নেবো, যেহেতু ওয়াই এর পরের অক্ষর হচ্ছে জেড, ঠিক আছে, তাই এটা এবং তাই এটাকে কি বলেছে জেড প্রজন্ম বলা হচ্ছে, ঠিক আছে, এবং এই প্রজন্মের কিন্তু নেটিভ দিকে কি বলা হতো ডিজিটাল প্রজন্ম বা ডিজিটাল নেটিভ বলা হতো। ওকে, এবার চলুন আমরা দেখে নেব জেনারেশন আলফা। আলফা জেনারেশন বলতে কি 2013 থেকে 2024 সালের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছিল তাদেরকে আমরা কি বলবো জেনারেশন আলফা। বৈশিষ্ট্য কি এআই, রোবট, ট্যাব ভিত্তিক শিক্ষা। 2 নম্বর হচ্ছে ছোট বয়স থেকে প্রযুক্তি নির্ভর। 3 নম্বর অত্যন্ত প্রযুক্তি সচেতন, ঠিক আছে। নামকরণের কারণ কি, নামকরণ কারণ হচ্ছে জেড অক্ষর শেষ হওয়ার পর নতুন গ্রিক অক্ষর আলফা, আলফার প্রথম অক্ষর এ আলফা, তাই এই নতুন এই নাম হচ্ছে আলফা জেনারেশন। আচ্ছা, অন্যান্য বৈশিষ্ট্য কি না ভবিষ্যতে এই প্রজন্ম সব থেকে শিক্ষিত প্রজন্ম হতে পারে। ওকে।